টাকা দিতে বলছি, তুই টাকা দিতেন বললি কেন যে দিব না? বাংলাদেশের অনেক ব্যবসায়ী আমরা দেখতেছি অনলাইনে শত শত নিউজ বেড়ে যাচ্ছে যে চাঁদাবাজদের যন্ত্রণায় ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে ব্যবসা বাণিজ্য সব গুটিয়ে ফেলেছে ব্যবসায়ীরা। আপনারা দেখেছেন, কিছুদিন আগে দেখেছিলেন না চট্টগ্রামে? মনে আছে সে কথা? কি মনে আছে আপনাদের? চট্টগ্রামে, হ্যাঁ, চট্টগ্রামের কথা মনে আছে যে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, একটা নেটওয়ার্ক ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান, 2 কোটি টাকা দিতে হবে এবং মাসে দিতে হবে 10 লক্ষ টাকা। পুলিশ কি বাল ফেলায়? পুলিশ সেনাবাহিনী কি বাল ফেলায় বাংলাদেশে? যে চাঁদাবাজদের ধরতে পারে না, মানে বাংলাদেশের মানুষের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করতে পারে না। এভাবে শুধু 2-1টা ঘটনা, মিরপুর 10 নম্বর, 12 নম্বর, 14 নম্বর, মোহাম্মদপুর, তারপরে যে ধানমন্ডি, কি করতেছে এই চাঁদাবাজরা? কি করতেছে সারা বাংলাদেশ ব্যাপী? হ্যাঁ, কয়টা নিউজ আসে এই যে অনলাইন মিডিয়ায়, কয়টা নিউজ আসে অনলাইন মিডিয়া? হয়তো বা দেখা যায় কি, যদি কোনো ঘটনা ঘটে, মানে 100% যদি কোনো ঘটনা ঘটে, 100টা ঘটনা ঘটলে অনলাইন মিডিয়া হয়তো উপরে গেলে পড়া 10টা বা 5টা নিউজ প্রচারিত হয়, ঠিক আছে, অনলাইন মিডিয়ায়। হ্যাঁ, এটা বুঝতে হবে, চাঁদাবাজে বাংলাদেশ একদম বুঝ হয়ে গেছে। তা আপনারা স্বাধীনভাবে এখন চলাচল করতে পারেন বাংলাদেশে? এখানে সেখানে ইচ্ছা মতো চলাচল করতে পারেন? আমরা তো দেখি যে এখন দিনই দুপুরে ছিনতাই হচ্ছে, দিনই দুপুরে ছিনতাই হচ্ছে, ঠিক আছে। মাত্র 2জন ছিনতাইকারী এসে একজনকে উত্তম মধ্যম দিচ্ছে, তার সবকিছু সর্বোচ্চ লুটে নিচ্ছে। হ্যাঁ, ছুরি দিয়ে কোপাচ্ছে, ঠিক আছে, তারপরে পিস্তল দিয়ে গুলি করতেছে দিনই দুপুরে। আমরা আবার দেখেছি যে বিএনপির মানে কিছু সন্ত্রাসীরা দেখলাম আমাদের মিরপুরে গোলাগুলি করছে, 2 পরের মধ্যে গোলাগুলি করে একজন একজন সবজি ব্যবসায়ী সে মারা গিয়েছে। ঠিক আছে, এই দায়ভার কার? এই যে সবজি ব্যবসায়ী মারা গেল, এই দায়ভার কার? এই বিএনপির সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেও কি এই সবজি ব্যবসায়ী যে পরিবার, এই পরিবারের কি একটা বেদনা সে দূর করতে পারবে? পারবে না। এই সমস্ত রাজনীতি বাংলাদেশের জন্য শুভকর নয়। আর আমরা দেখতেছি যে বাংলাদেশের যারা হুজুর আছে বর্তমান, ঠিক আছে, তারা বলাৎকারের কাজে চরমভাবে লেগে পড়েছে। মানে বলাৎকার তারা এতভাবে লেগে পড়েছে, বলাৎকারের কাজে তারা কাছা দিয়ে লেগেছে, ঠিক আছে। আবার গতকাল দেখলাম যে গাজীপুরে একটা হোটেলে, গাজীপুরে একটা আবাসিক হোটেলে মুফতি, 2জন মুফতি, তার সাথে আবার 4-5 জন মেয়ে নিয়ে সেই আবাসিক হোটেলে ধরা খেয়েছে। এটা হচ্ছে হুজুরদের মন মানসিকতা। শুধু টুপি মাথায় দিলে তাকে একদম সেবা করতে হবে, এই ধারণা কিন্তু এখন পাল্টে গিয়েছে বাংলাদেশে, ঠিক আছে। হ্যাঁ, আপনারা দেখেছেন যে বিশ্বের কোনো জায়গায় কোনো নিউজ আছে যে বলাৎকার করে, ছোট ছোট ছেলে মেয়েদের ধরে ধরে বলাৎকার করে, আবার বলাৎকার করার পরে এই যে একটা নিউজ দেখেন, হ্যাঁ, এই যে একটা নিউজ, শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বললেন, মনে করো তুমি স্বপ্ন দেখেছো। কত বড় লম্পট, চিন্তা করছেন? সেটা আপনারও ছেলে হতে পারে, বা আমারও ছেলে হতে পারে, বা আরেকজনের ছেলে হতে পারে। একটা শিশুকে বলাৎকারের পর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন যে মনে করো তুমি স্বপ্নে দেখেছো। এটা কত বড় লম্পটের বাচ্চা, লম্পট। ওর কি মা বোন নাই? ওর কি বাবা নাই? বা ওর কি ভাই ব্রাদার কেউ নাই? এই লম্পটরা, এই বলাৎকারীরা এই মাদ্রাসাগুলোকে, অর্থাৎ মাদ্রাসার শিশুদেরকে একদম শেষ করে দিচ্ছে, ঠিক আছে। হয়তো বা ভাই হাজার হাজার ঘটনা এইভাবে ঘটতেছে, ঠিক আছে, কিন্তু হয়তো বা সামান্য সংখ্যক ঘটনা বাংলাদেশের মিডিয়ায় আসছে। হয়তো বা যদি 100টা ঘটনা ঘটে, সেখানে মাত্র 1টি ঘটনা হয়তো বা মিডিয়ার সামনে আসতেছে। এটা হচ্ছে বাস্তবতা। তো এই সমস্ত হুজুর দিয়ে আমাদের বাংলাদেশের যে কি উন্নয়ন হবে, এটা কিন্তু বাংলাদেশের জনগণ ইতিমধ্যে বুঝে গিয়েছে। এই সমস্ত হুজুরদের লাল কার্ড দেখানোর সময় এসেছে বাংলাদেশের জনগণের। ইসলাম সম্পর্কে জানা ব্যক্তি বা আল্লাহর লেবাসধারী ব্যক্তি, নবী রাসূলের সুন্নাতধারী ব্যক্তি, হুজুর দাঁড়িয়ে আছে, টুপি মাথায় দিচ্ছে, আর লম্বা লম্বা জামা পরেছে, এই দেখলে মনে করার কোনো কারণ নাই যে উনি একদম ফেরেশতা। হ্যাঁ, আপনি মনে করতে পারেন উনি বলাৎকারকারীও হতে পারে, ঠিক আছে, বা উনি ধর্ষণকারীও হতে পারে, উনি ব্যভিচারকারীও হতে পারে। কারণ কি, যে আমাদের তো এই যে অনলাইনে প্রমাণ, অনলাইন সবকিছু শিখিয়ে দিচ্ছে বর্তমান, ঠিক আছে না, অনলাইন সবকিছু শিখিয়ে দিচ্ছে। অনলাইন থেকে আমরা ধারণা পাচ্ছি, বর্তমান চরমভাবে ধারণা পাচ্ছি। এই যে অনলাইনে অথবা 100টা ঘটনা যদি ঘটে, অনলাইনে আসে কটা ঘটনা? মাত্র হয়তো একটা ঘটনা আসে। হ্যাঁ, যেমন মামুনুল হক কতজনকে কি করে বেড়াচ্ছে, বা মামুনুল হকের অনুসারীরা কতজনকে কি করে বেরিয়েছে, তার কোনো খবর নাই। কিন্তু হয়তো মামুনুল হক যখন 501 রুমে গেল, তখন তিনি আটক হয়ে গেল, তখন তিনি আবার কি বললো দেখছেন? মানে কিভাবে এরা মিথ্যা কথা, বানোয়াট কথা বলে। মামুনুল হক তখন বললো যে আমার স্ত্রী, কিন্তু ওখান থেকে বের হয়েই তার যে আসল স্ত্রী, তাকে ফোন দিয়ে বললো, এখানে একটা ঝামেলায় পড়ে গেছে, বলো শহীদুল ভাইয়ের বউ, এই কথা বলতে হয়েছে, আমি তোমাকে এসে বলতেছি, তুমি যদি কেউ তোমাকে ফোন টোন করে, বা তোমাকে যদি কেউ প্রশ্ন করে, তুমি বললো যে এই ব্যাপার, হ্যাঁ, এটা আমার সতীন, ঠিক আছে। আবার মামুনুল হক কি বললো, তাদের ভাইদের নিয়ে তারা লাইভও করলো, ঠিক আছে, মানে ওই ঘটনার পর তার ভাইদের নিয়ে লাইভে করলো। তার ভাইরা আবার কি বললো, মামুনুল হকের শেখানোর কথা, হ্যাঁ, আমরা এটা জানি যে তিনি আমার ভাইয়ের বউ, ঠিক আছে। কিন্তু পরে আবার সে নারী যখন ধর্ষণ মামলা করলো, এখন সে মামুনুল হক কিছুই চেনে না। এলো ওদের বাদ বিচার। ব্যক্তিগত কথা বলি, যদি আমি ওইখানে হয়তাম, ওই নারীকে আমি বিয়ে করে ফেলতাম, একদম স্বীকৃতি দিতাম, অনলাইনে সব জায়গায়, সোশ্যাল মিডিয়া ডেকে আমি স্বীকৃতি দিতাম। আপনারা দেখবেন যে বাংলাদেশের সার্বিক অবস্থা যদি বিবেচনা করা যায়, তাহলে আপনি দেখবেন বাংলাদেশ মানে ডাউনের দিকে যাচ্ছে, ঠিক আছে, ডাউনের দিকে যাচ্ছে। আগে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন প্রতিদিন নতুন নতুন প্রজেক্ট উদ্বোধন হতো, বড় বড় প্রজেক্ট উদ্বোধন হতো। এই যে আপনারা যে 2-3 বছর, হ্যাঁ, এই প্রায় 3 বছর হয়ে গেল, কোনো প্রজেক্ট উদ্বোধন হয়েছে এই সরকারের আমলে, বা ইউনূসের আমলে, লাওয়ার্ড ফ্যাসিস্ট ইউনূসের আমলে, বা এই যে সরকার, এই চাঁদাবাজ সরকার, এই সরকারের আমলে একটা নতুন কোনো প্রজেক্ট উদ্বোধন হয়েছে?
খাল খনন আমরা দেখলাম যে দুর্নীতি একদম চরমভাবে দুর্নীতি, মানে খাল যেখানে নাই সেখানে মানে মাটি খুঁড়ে খালি খালি টাকা নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সরকারের উন্নয়ন হলে এগুলো হচ্ছে। মানে স্বার্থন্বেষী মহল বর্তমানে যারা ক্ষমতায় আছে, হয়তো বাংলাদেশের মাত্র 5% লোক যারা সুবিধা ভোগ করছে, কিন্তু বাংলাদেশের মিনিমাম 95% মানুষ চরম থেকে চরম সমস্যার মধ্যে আছে, চরম থেকে চরম সমস্যার মধ্যে আছে। বাংলাদেশের কোনো একটি সেক্টর কন্ট্রোলে নেই, এই সরকারের কোনো একটি সেক্টর কন্ট্রোলে নেই। প্রশাসনিক কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, স্বাস্থ্য খাত পুরোপুরি শেষ।